ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করব রৈখিক ভরবেগ। আমরা আমাদের অফলাইন ক্লাসে অলরেডি পড়েছি বেগ কী জিনিস এবং ভর কী জিনিস। আমরা এই সেকেন্ড ক্লাসে আলোচনা করব রৈখিক ভরবেগ নিয়ে। রৈখিক ভরবেগ যেটাকে বলা হয় লিনিয়ার মোমেন্টাম। ভরবেগ মানে হলো ভর ও বেগের সমন্বয়ে গঠিত একটা কোনো গতিশীল বস্তুতে সৃষ্ট ধর্ম। কি বললাম না, কোনো একটা গতিশীল বস্তুতে সৃষ্টি হয়েছে এমন একটা ধর্ম যে ধর্মটা ভর এবং বেগের সমন্বয়ে গঠিত, সেটাকে বলা হচ্ছে কি ভরবেগ। তাহলে আমরা বলতে পারি ভরবেগ মানে হলো ভর গণিত বেগ। এই ভরবেগকে সাধারণত পি দ্বারা চিহ্নিত করা হয়, ভরকে সাধারণত এম এবং বেগকে ভি। সুতরাং আমরা বলতে পারি পি ইকুয়াল টু এম ভি। তাহলে ভর বেগ হলো কি এম ইকুয়াল টু এম ইন্টু ভি। এই ভর বেগ হলো একটা স্কেলার, ভর হলো একটা স্কেলার রাশি। ভর হলো একটা স্কেলার রাশি। ভর হলো একটা স্কেলার রাশি, কিন্তু বেগ হলো একটা ভেক্টর রাশি। তাহলে এদের গুণফলটা কি হবে? পিটা হবে অলসো ভেক্টর রাশি। ঠিক আছে। আর বেগের যে ডিরেকশন হবে, এই বেগের যে ডিরেকশন হবে সেটাই হবে ভর বেগের ডিরেকশন। তাহলে ভর ও বেগের সমন্বয়ে গঠিত একটা ধর্ম যেটা কোনো একটা গতিশীল বস্তুতে সৃষ্টি হয়, এটাকে বলা হয় ভরবেগ। ভরবেগ মানে হলো ভর গণিত বেগ। ভরকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, বেগকে আমরা চিহ্নিত করি ভি দিয়ে। তার ভরবেগ হচ্ছে কি এম ভি। ভর হলো স্কেলার রাশি আর বেগ হলো কি ভেক্টর রাশি। তাহলে ভর এবং বেগের গুণফলটা ভরবেগটা হবে একটা ভেক্টর রাশি। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক কী হবে? সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক হবে, আমরা জানি পি ইকুয়াল টু কী হলো এম ভি। তাহলে এম এর একক কী হবে? গ্রাম। আর ভি এর একক কী হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে কী হবে না, এম এর একক হচ্ছে কেজি আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আর আন্তর্জাতিক যে পদ্ধতি সেটাই হচ্ছে এই এসআই পদ্ধতি, যেখানে কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে। তাহলে এই ভরবেগটা কেন দরকার? ভর ইন্ডিভিজুয়ালি আমরা জানি, বেগ আমরা জানি, তাহলে এই ভরের সঙ্গে আমাদের বেগ গুণ করে নতুন একটা ভৌত রাশি কেন তৈরি করতে হলো? ভরবেগের তাৎপর্যটা কী? আমরা জানি পি মানে ভরবেগ ইকুয়াল টু হচ্ছে এম ভি। তাহলে ভরবেগ হচ্ছে ভর এবং বেগের সমন্বয়ে গঠিত একটা জিনিস, অর্থাৎ ভর এবং বেগকে গুণ করলে তাদের গুণফল যত বেশি হবে ভরবেগ তত বেশি হবে। তাহলে ভিটা যদি স্থির থাকে, এমটা যদি বৃদ্ধি পায়, তাহলে ভরবেগ দুটোই বৃদ্ধি পেল, ভরবেগের গুণফলটা বৃদ্ধি পেল। আমি ধরে নিলাম বেগটা ছিল 2 আর ভরটা ছিল 2, তাহলে গুণফলটা কত ছিল? পিটা হলো কত? 4। আমি ভিটাকে একই রাখলাম, এমটাকে চেঞ্জ করে কত করে দিলাম? 3 করে দিলাম, আর ভিটা 2ই থাকলো। তখন আমার ভরবেগ কত হবে? তখন ভরবেগ হবে 6। অর্থাৎ ভিটাকে যদি স্থির রাখি, ভিটা 2 ছিল, 2 রেখেছি, শুধুমাত্র কাকে বৃদ্ধি ঘটিয়েছি? ভরকে। তাহলে 2 কেজি থেকে হয়তো 3 কেজি করে দিয়েছি। আগে ছিল হচ্ছে 2 গণিত 2 ইকুয়াল টু 4, আর এখন কত হয়ে গেল? 6। অর্থাৎ ভর এবং বেগের মধ্যে যে কোনো একটা ভৌত রাশি, ভর ও বেগের মধ্যে যে কোনো একটা ভৌত রাশি যদি বৃদ্ধি পায়, তাহলে ভর বেগটাও বৃদ্ধি পাবে। আবার অন্যভাবে আমরা বলতে পারি যে ভরটা 2 ছিল, 2ই থাকলো, বেগটাকে আমি করে দিলাম 5। তাহলে আগে ছিল
4, 2 গুণিত 4, আর এখন হয়ে গেল কত? 10, পিটা হয়ে গেল 10। তাহলে আমরা এক কাজ করতে পারি, ভরটাকেও চেঞ্জ করতে পারি, দিয়ে মোমেন্টামটাকে চেঞ্জ করতে পারি, মানে ভরবেগটাকে, আবার গতিবেগটাকেও চেঞ্জ করে আমরা ভরবেগটা চেঞ্জ করতে পারি। তাহলে কোনো একটা বস্তুকে থামাতে গেলে আমাকে তো বল প্রয়োগ করতে হবে। ধরে নিলাম কোনো একটা গতিশীল বস্তু এই দিক থেকে এদিকে আসছে, আমি এই বস্তুটাকে থামাতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? বল প্রয়োগ করতে হবে, কারণ বলের প্রয়োজনটা তো ওখানেই। আমাকে কী করতে হবে? বল প্রয়োগ করতে হবে। কোনো একটা গতিশীল বস্তুকে স্থির করতে বা কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করতে গেলে কী করতে হয়? আমাদেরকে বল প্রয়োগ করতে হয়। তাহলে আমরা একটা কেস নেব, আমরা এখানে একটা কেস তৈরি করব। কীরকম কেস তৈরি করব? ধরে নিলাম একটা বস্তুর এটা ফার্স্ট বডি, আর এটাকে আমি দিলাম, আর এটা হলো সেকেন্ড বডি, এটাকে আমরা বি দিলাম। এখানে বস্তুর ভর হলো এম এবং বেগ হলো ভি। তাহলে বস্তুর ভর বেগ কত হবে? P1 = এম ভি। আর এখানে বস্তুর ভর হলো 2m এবং বেগ আছে একই, তাহলে এখানে মোমেন্টামটা কত হবে? 2mv। তাহলে এই দুটো বস্তুই গতিশীল, একই বেগে আসছে। দেখো দু ক্ষেত্রে কি গতিবেগ এক, তাহলে দুটো বস্তু একই আসছে। আমরা হতে পারে একটা সাইকেল এবং একটা মোটর সাইকেল। কেন একটা সাইকেল এবং একটা মোটর সাইকেল? দেখো একটা হলো ভর এম আর একটা হলো এর ডবল। তাহলে দুটো বস্তু গতিশীল, তারা একই বেগে আসছে, কিন্তু দুজনের ভর আলাদা। তাহলে আমাদেরকে কোথায় বেশি বল প্রয়োগ করতে হবে? এটাকে থামাতে গেলে আমাদেরকে এই দ্বিতীয় ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ এর ক্ষেত্রে মোমেন্টামটা হলো 2mv আর এর ক্ষেত্রে মোমেন্টামটা হলো mv। তাহলে আমাদের শুধুমাত্র কিন্তু ভি এর উপর নির্ভর করছে না, যদিও তারা একই গতিবেগে আসছে, কিন্তু যেহেতু সেকেন্ড বডিটা ভরবেগ বেশি, তার জন্য আমাকে দ্বিতীয় বস্তুটিকে থামাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে। মনে থাকবে, বেশি বল প্রয়োগ করতে হবে। এজন্য একটি মালবাহী লরি এবং একটা খালি লরি যদি একই স্পিডে আসে, তাহলে যেটার মধ্যে মাল আছে, কোনো জিনিসপত্র আছে, সেটাকে কিন্তু থামাতে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। আবার উল্টোটাও সত্য, দুটো বস্তুর ভর একই আছে, কিন্তু একটা বস্তু খুব বেশি গতিবেগে আসছে এবং একটা বস্তু কম গতিবেগে আসছে, সেক্ষেত্রেও কিন্তু যেটি বেশি গতিবেগে আসছে তাকে থামাতে গেলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। যদি গতিবেগ একই থাকে তাহলে ভরের উপর নির্ভর করছে, আর যদি ভর একই থাকে তাহলে গতিবেগের উপর নির্ভর করছে। যদি দুটোই চেঞ্জ হয় তাহলে মাথায় রাখতে হবে যে ভর এবং বেগের গুণফলের উপর নির্ভর করবে। আমরা যে কেসটা নিয়েছিলাম সেখানে একবার করেছিলাম কি, ভরটা ডবল করে বেগটাকে একই রেখেছিলাম। সেক্ষেত্রে ভরের উপর নির্ভর করছিল। আমরা এমনও করতে পারতাম, ভরটাকে একই রাখলাম, বেগটাকে চেঞ্জ করে দিলাম। সেক্ষেত্রে যেটা বেশি গতিবেগে আসছে সেটাকে থামাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে। এবার আমরা এরকম একটা কেস নিতে পারি, দুটো বডি, দুটো গতিশীল বস্তু, দুজনেরই ভর আলাদা, দুজনেরই গতিবেগ আলাদা। তাহলে কাকে বেশি আমাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? না, যে ক্ষেত্রে ভর এবং বেগের গুণফলটা বেশি হবে সেক্ষেত্রে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। রাইফেলের যে গুলিগুলো থাকে সেই গুলিগুলোর ভর কিন্তু খুবই কম, কিন্তু ওদের বেগ অত্যন্ত বেশি। তাই ভর কম হলেও বেগ যেহেতু অনেক বেশি, তাই ভর বেগটা অনেক বেশি। তার জন্য ওই রাইফেলের গুলিতে আঘাত যখন পায় তখন প্রচণ্ড আঘাত পায়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়ব। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি? না, নিউটনের দ্বিতীয় গতিসূত্র হলো ভরবেগের পরিবর্তনের হার। ভর বেগের পরিবর্তনের
হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা ধরে নিলাম বস্তুর ভর হলো m, প্রাথমিক বেগ u, অন্তিম বেগ কত? অন্তিম বেগ হলো v। আমরা ধরে নিলাম ইউটা কম ভিটা বেশি, তাহলে প্রাথমিক ভরবেগ কত? প্রাথমিক ভরবেগ হলো mu। তাহলে আমাদের যেহেতু ভরটা একই আছে, বেগটা যেখানে বেশি সেই ভরবেগটা বেশি হবে, mv ইজ গ্রেটার দেন mu। অতএব ভরবেগের পরিবর্তন কত হবে? mv মাইনাস mu, সেটা বড়, সেখান থেকে বাদ দিলাম। এই ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার কত হবে? হার মানে টি দিয়ে ভাগ, যে সময়টা লেগেছে, এম ভি মাইনাস এম ইউ বাই কত? টি। নিউটনের দ্বিতীয় গতি সূত্রানুসারে এফ সমানুপাতি এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এম সমানুপাতি এম ভি মাইনাস ইউ বাই কত হলো? টি। ভালো করে লক্ষ্য করে দেখো, এই জায়গাটা মানে হলো ত্বরণ, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। কীরকম বেগ? না, ক্রমবর্ধমান বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতি এম এ। সমানুপাতি চিহ্ন চেঞ্জ করতে গেলে আমাদেরকে একটা ধ্রুবক গুণ করতে হয়, এম এ। এই সমানুপাতি চিহ্নটাকে সরিয়ে আমরা কি করলাম? সমান চিহ্ন করলাম, তার জন্য একটা ধ্রুবক গুণ করতে হবে। এবার এফ সমান 1 ইন্টু এম এ। এই কেটা এক্সপেরিমেন্টালি প্রুভড, মানে প্রমাণিত, পরীক্ষামূলকভাবে প্রমাণিত। এই কে এর মানটা হয় কত? 1। তাহলে কে এর মানটা ওখানে বসালাম, তাহলে এফ সমান কী পেলাম আমরা? এম এ। এফ সমান আমরা কী পেলাম? এম এ। এফটা কী ছিল? এফটা ছিল বল, প্রযুক্ত বল, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে একটা বস্তু ধরে নিলাম। বস্তুর ভর কত ছিল? বস্তুর ভর ছিল m, প্রাথমিক বেগ ছিল u, আর অন্তিম বেগ ছিল কি? v। তাহলে ইউটা আমরা ধরে নিলাম কি? কম, এবং ভিটা হলো বেশি। তাহলে প্রাথমিক ভরবেগ কত হলো? mu, অন্তিম ভরবেগ কত হলো? mv। তাহলে এমটা তো দুটো ক্ষেত্রে একই আছে, এম তো কোনো পরিবর্তন হয় না, তাহলে এম ভিটা নিশ্চয়ই বেশি হবে এম ইউ এর থেকে। তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো? এম ভি থেকে নিশ্চয়ই এম ইউ বাদ যাবে, তাহলে এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তনের হার কত? যে কোনো পরিবর্তনের হার বের করতে গেলে আমাদেরকে টি দিয়ে ভাগ করতে হয়, তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা কী পেলাম? না, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হলো ভরবেগের পরিবর্তন, নিচেতে টি দিয়ে ভাগ করেছি, তার মানে এটা হলো ভরবেগের পরিবর্তন, এই জায়গাটা হলো ভরবেগের পরিবর্তন, নিচেতে টি দিয়ে ভাগ করেছি, তার মানে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ যত বেশি বল প্রয়োগ করা হবে বস্তুর ভরবেগের পরিবর্তন তত বেশি হবে। তার মানে ভর তো কোনো চেঞ্জ হবে না, নিশ্চয়ই গতিবেগ কী হবে? বেড়ে যাবে বা কমে যাবে।
যদি গতির বিপরীতে আমার বলটা প্রয়োগ করা হয় তাহলে কি হবে, তার ভরবেগটা পরিবর্তন হবে। আর যদি আমরা ভরটা মোশন করি তাহলেও কিন্তু ভরবেগের পরিবর্তন হবে। অর্থাৎ আমরা সেই গতিশীল বস্তুটাকে বাধা দিই বা ওকে আরো অ্যাক্সিলারেট করি, যাই করি না কেন তার ভরবেগের পরিবর্তন হবে। এবং এই ভরবেগের পরিবর্তনের হারটা মানে কত ভরবেগ পরিবর্তন হচ্ছে সেটা প্রযুক্ত বলের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা যত বল প্রয়োগ করব তত কি হবে, ভরবেগের পরিবর্তন হবে। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম শেষে আমরা সমীকরণটার দিকে তাকাই, F ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম এ মানে কি, এটা হলো বল, এটা হলো ভর, এটা হলো কি, এটা হলো কি ত্বরণ। তাহলে আমরা পেলাম বল সমান ভর গণিত ত্বরণ। আচ্ছা, বলের একক কি, বলের একক হলো নিউটন। ভরের একক কি, এসআই পদ্ধতিতে কেজি। ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএসে কি, বলের একক হচ্ছে ডাইন, আর এখানে কি হলো গ্রাম। ত্বরণের একক কি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটন সমান আমরা কি পেলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ডাইন মানে কি পেলাম, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মাথায় রাখতে হবে আমাদের প্রাথমিক একক প্রাথমিক বেগ নিয়েছিলাম কত, ইউ। তারপর বেগটা চেঞ্জ হয়ে কি হলো, ভিটা নিশ্চয়ই গ্রেটার দেন ইউ। বেগ বেড়েছে তার জন্য দ্বিতীয়টা বেশি, ইউ থেকে বেগটা বেড়ে ভি হয়েছে, তাহলে ভি থেকে আমাকে ইউ বাদ দিতে হবে, ভিটা বেশি। তাহলে বেগের পরিবর্তন, তার হার, এটা কি বলা হচ্ছে কি, ত্বরণ। বেগের কীরকম পরিবর্তন না, বেগের ক্রমবর্ধমান পরিবর্তন। ওই জন্যে দ্বিতীয় থেকে আমরা প্রথমটা বাদ দিয়েছি, কারণ বেগটা অলরেডি বেড়ে গেছে। সেই মানটাই আমরা এখানে পুট করলাম, ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে একটা সমীকরণ পেতে পারি, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। ভি সমান কী পেতে পারি, ইউ প্লাস এটি। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ভি সমান ইউ প্লাস এটি। অর্থাৎ প্রথমে টি এর সঙ্গে এটা গুণ হলো, তারপর ইউটাকে ওইদিকে নিয়ে গেলাম, এদিকে মাইনাস ছিল তাহলে ওইদিকে কী হয়ে যাবে, প্লাস, সমান ভি ইকুয়াল টু কী পেলাম, ইউ প্লাস এ টি। ঠিক আছে, তাহলে আমাদের এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এখান থেকে প্রশ্ন আসে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃতি করো এবং এর গাণিতিক সমীকরণটি প্রকাশ করো। তাহলে আমাদেরকে এই পর্যন্ত করতে হবে, না হলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না।